এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়ি ভাড়া ১,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে প্রথম আলো পত্রিকায় বেতন বৈষম্য ও মহার্ঘ ভাতা নিয়ে খুব সুন্দর একটা কলাম প্রকাশিত হয়েছে। তো কলামটি লিখেছেন সোহরাব হোসেন, প্রথম আলো যুগ্ম সম্পাদক ও কবি। এর আগে কোনো লেখায় এরকম প্রতিক্রিয়া হয়নি। সত্যিকার অর্থে এটিকে ভূমিকম্পের সঙ্গে তুলনা করা যায়। এর কিছুটা এসেছে ভুল বোঝাবুঝি থেকে, আর কিছুটা এসেছে জীবনযাপনের নির্মম বাস্তবতা থেকে। তো দর্শক, এখানে এর আগে একটা কলাম প্রকাশিত হয়েছিল প্রথম আলো পত্রিকায়, যার শিরোনাম ছিল তারা, অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা, অন্যান্যরা টিসিবি ট্রাকের লাইনে দাঁড়াবেন। অনেকে এটাকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতার বিরোধিতা মনে করছেন। আসলে আমরা কারো মহার্ঘ ভাতার বিরোধিতা করিনি। আমরা বলেছি মহার্ঘ ভাতার সুফল পাবে বড়জোর ৭০ লাখ মানুষ। এর বাইরে যে বিপুল জনগোষ্ঠী আছে তাদের কথাও সরকারকে ভাবতে হবে। একজন পাঠক লিখেছেন, আমি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি ২০২৩ সালে। সব মিলিয়ে আমার বেতন ১৮,৩৪০ টাকা। এই টাকা দিয়ে মা বাবা সহ ৭ জনের পরিবার পুরো মাস কিভাবে চলবো? পৃথিবীর সব দেশেই শিক্ষকদের আলাদা বেতন কাঠামো থাকে, তাদের বেশি বেতন ভাতা দেওয়া হয়, কিন্তু আমাদের দেশে শিক্ষকদের বেতন ভাতা কম দেওয়া হয়, প্রাথমিক থেকে উচ্চতর পর্যন্ত। আরেকজন লিখেছেন, ১১ থেকে ২০তম গ্রেডের কর্মকর্তা কত বেতন পান তা কি ধারণা রাখেন? গাড়ি বা কার লোন কত শতাংশ চাকরিজীবী পান তা কি আপনি জানেন? যারা সৎভাবে চাকরি করে অবৈধ উপার্জন করে না, তারা কি ধরনের মানবেতর জীবনযাপন করছে তা কি আপনি অনুভব করার মতো মানসিকতা রাখেন? আমাদেরও প্রশ্ন, কেন এমনটি হয়? একজন সরকারি বা বেসরকারি খাতের কর্মী কেন বেতনের অর্থ দিয়ে সংসার চালাতে পারবে না? সমস্যাটা তো মহার্ঘ ভাতা নয়, সরকারের বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গির। সরকার উপরের লোকদের বেশি বেশি সুযোগ দিয়ে খুশি করে, আর নিচের মানুষেরা দিনরাত পরিশ্রম করেও ভালোভাবে জীবনযাপন করতে পারেন না। একজন পাঠক সরকারি ও বেসরকারি ব্যাংকের বেতন বৈষম্যের কথা উল্লেখ করে লিখেছেন, একটি সরকারি ব্যাংকের অফিসার পদে কর্মরত থেকে ১০ম গ্রেডের সর্বসাকল্য ২৫,০০০ টাকার মতো বেতন পাই। আমার প্রাইভেট ব্যাংকের কলিগরা এখন ৬০,০০০-এর মতো বেতন পান। আমি পাপ করেছি সরকারি চাকরির মোহে বিভ্রান্ত হয়ে। চতুর্থ জনের মন্তব্য, একজন দিনমজুরের দৈনিক মজুরি ন্যূনতম ৭০০ থেকে ৮০০ টাকা। যারা রিক্সা ভ্যান চালায় তারাও দিনে কমপক্ষে ৮০০ টাকার উপরে উপার্জন করে। সম্প্রতি পোশাক শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হয়েছে। সর্বনিম্ন মজুরি ১২,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বছরে বেতন বৃদ্ধি হবে ৯%। আরেকজন লিখেছেন, আপনি শুধু সরকারি কর্মকর্তাদের কথা বলছেন ঘুষ খায়, কিন্তু অনেক স্বায়ত্তশাসিত সরকারি পদ আছে, সাধারণ কর্মচারী, তাদেরও কোনো সুযোগ নেই। অল্প বেতনে সংসার চলে না। এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের বাড়ি ভাড়া ১,০০০ টাকা, চিকিৎসা ভাতা ৫০০, মোট বেতন ৯,০০০ টাকা। আর কোনো ভাতা নেই। তারা ৯,০০০ টাকায় কিভাবে সংসার চালাবে? আমরাও মনে করি এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা সবচেয়ে বেশি বঞ্চিত। এই বঞ্চনার অবসান অবশ্যই চাই। শিক্ষায় সরকারি, বেসরকারি কিংবা এমপিওভুক্ত ও নন এমপিওভুক্ত এই শ্রেণীভেদ থাকা উচিত নয়। একজন অসহায়ত্বের সুরে বলেছেন, নিচের পদের সরকারি চাকরিজীবীদের সমাজে বাঁচা বড় কষ্ট হয়ে গেছে। ঋণে জর্জরিত প্রতিটি পরিবার, বৃদ্ধ পিতা মাতার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। অন্তত ছোট ও সৎ কর্মচারীদের পক্ষে কথা বলুন। গ্রেড ১ থেকে ৫ বাদে নিচের কর্মচারীরা খুবই দুর্বিষহ জীবনযাপন করছে। একজন কর্মী বেশ আত্মবিশ্বাস নিয়ে লিখেছেন, সব কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত না। ১৫,০০০ টাকায় কি বর্তমানে ৬ সদস্যের পরিবার চালানো সম্ভব? আমরা পেটে পাথর বেঁধে চাকরি করব ভাই? অবশ্যই সরকারি কিংবা বেসরকারি খাতের কোনো কর্মী পেটে পাথর বেঁধে চাকরি করবেন না। সবাই মানবিক মর্যাদা সমুন্নত রেখে চাকরি করবেন। সরকারও তাদের মৌলিক চাহিদা তথা খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়ার নিশ্চয়তা দেবে। সরকারি চাকুরিদের প্রতিক্রিয়ায় পরিষ্কার বক্তব্য হলো, আমি লেখায় কোথাও সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিরোধিতা করিনি। লিখেছি, সব সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সরকারি ব্যক্তিবর্গের বাহিরের মানুষদের কি হবে? লেখার মূল কথা ছিল, সরকার সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এতে নিশ্চয়ই তারা উপকৃত হবেন। কিন্তু এর বাইরে যে বিশাল জনগোষ্ঠী আছে তাদের নিয়েও সরকার ভাবুক। অনেক বেসরকারি খাতের পদস্থ কর্মকর্তারা সরকারি খাতের চেয়ে বেশি বেতন ভাতা পান সত্য, তাদের বাড়ি ভাড়া ও অন্যান্য সুযোগ সুবিধাও বেশি। কিন্তু এটাও অসত্য নয় যে অনেক বেসরকারি খাতের কর্মী ও শ্রমিকদের ন্যূনতম বেতন ভাতার নিশ্চয়তা নেই, নিয়োগপত্র নেই, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড কিছুই নেই। মালিকেরা যখন খুশি কর্মী ছাঁটাই করেন, যখন খুশি কারখানা লে অফ করে দেন। বেশিরভাগ পাঠক সরকারি বেতন কাঠামো প্রথম গ্রেড থেকে ২০তম গ্রেডের পার্থক্যের কথা বলেছেন। আমরাও মনে করি এই পার্থক্য কমিয়ে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসা উচিত। ২০১৫ সালে গঠিত সর্বশেষ বেতন কাঠামোর সর্বোচ্চ বেতন ছিল ৭৮,০০০ টাকা আর সর্বনিম্ন ৮,২৫০ টাকা। এত বৈষম্য কেন হবে? উপরের ধাপে কর্মকর্তাদের বেতন ছাড়াও অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু নিম্ন ধাপে চাকুরিদের সেটা নেই। অর্থাৎ যাদের খাটুনি বেশি তাদের বেতন ভাতাও কম। এই অবস্থার অবসান হওয়া উচিত। স্বাধীনতার ঘোষণাপত্রে সাম্য, সামাজিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের কথা বলা আছে। সেটা তখনই নিশ্চিত হবে যখন একজন মানুষ তার সাধ্যমতো শ্রম দিয়ে প্রয়োজন মতো চাহিদা মেটাতে পারবেন।
যেসব সরকারি কর্মকর্তা কর্মচারীরা ক্ষুদ্র প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের আবেগ ও অনুভূতির সঙ্গে আমি পুরোপুরি একমত। বলেছি সরকারি খাতের বাইরে যারা আছেন তাদের জন্য যেন সরকার কিছু করে। তৈরি পোশাক শিল্পের কর্মীদের মজুরি বাড়াতে মালিকেরা রাজি হয়েছেন, এতে সেই খাতের শ্রমিক কর্মচারী ও কর্মকর্তারা উপকৃত হবেন। কিন্তু এর বাইরে যে বিশাল জনগোষ্ঠী আছে সরকার তাদের উপেক্ষা করতে পারেন না। আর মুদ্রাস্ফীতি রোধে মহার্ঘ ভাতা যে সবসময় কাজে লাগবে না সে কথাও মনে রাখতে হবে। যেমন ধরুন সরকার 20% হারে মহার্ঘ ভাতা দিল আর নিত্য পণ্যের দাম 20% বাড়লো, তাতে প্রকৃত বেতন 1 টাকাও বাড়বে না। আমাদের দেশে অনেক রকম বৈষম্য আছে, রাজনৈতিক বৈষম্য, সামাজিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য, তবে সবচেয়ে ভয়াবহ বৈষম্য হলো অর্থনৈতিক বৈষম্য। সরকার এখানে রহস্যজনক কারণে হাত দিতে চাইছে না। অতীতে সরকারগুলো বৈষম্যকে লালন করেছে, তারা তেলামাথায় তেল দিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার একই কাজ করবে এটা আমরা বিশ্বাস করি না। বৈষম্য বিরোধী পদযাত্রা শুরু হোক উপর ও নিচ পর্বতসম বৈষম্য নিরসনের মাধ্যমে। সেক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় শ্রেণীর উপরের ও নিচের কর্মীদের বেতন বৈষম্য একেবারে রহিত না হলেও কমবে আশা করা যায়। তো দর্শক, এই কলামের মেইন কথা হলো যে সরকারি বা বেসরকারি চাকরিজীবীর বাইরেও যারা আছেন তাদেরকে নিয়েও যেন সরকার ভাবে, এবং সেই সঙ্গে বেতন যে বৈষম্যটা আছে প্রথম গ্রেড থেকে 20তম গ্রেডে যে আকাশ পাতাল একটা বেতন বৈষম্য, এই বেতন বৈষম্যটাও যেন কমিয়ে আনা হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।